আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ, নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। 11 দলীয় জোটে না থাকার ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ, শুধুই সৌজন্য সাক্ষাৎ বলছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি। পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতির পর বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সমঝোতা, আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। এবং রাজশাহীর চর আশারিয়াদহে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ, আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নতুন উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচিত সব ঘটনাকে ঘিরে মুহূর্তেই ছড়ানো হচ্ছে ভুল ও মিথ্যা তথ্যের ফটোকার্ড, ভিডিও। এসব দেখে সহজেই বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এটা আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ বলে মনে করছে বিএনপি। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খোলার আহ্বান জানিয়েছে দলটি। তৃণমূল পর্যায়ে অপপ্রচার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে তরুণ কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান, আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরকম অসংখ্য এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে এরকম অর্ধশত ভুয়া আইডি শনাক্ত করেছেন তারা। প্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বলে মনে করেন তিনি। টেকনোলজি এত এগিয়ে গিয়েছে, নির্বাচনে অবশ্যই টেকনোলজি একটা বড় চ্যালেঞ্জ। সেইটাকে ধারণ করেই তো আমরা চেষ্টা করছি প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে যেন আধুনিক ক্যাম্পেইন হয়। প্রযুক্তিকে চাইলে যে কেউ ভালো কাজে ব্যবহার করতে পারেন, খারাপ কাজে ব্যবহার করতে পারেন। একটি দায়িত্বশীল বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করতে হবে, সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। আসন্ন ঝুঁকি মোকাবেলায় অপতথ্যের বিস্তার রোধে বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক এর মাধ্যমে তরুণ রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ ও আসন ভিত্তিক অ্যাক্টিভিস্ট নিয়োগ করেছে দলটি। প্রত্যেকটা আসন থেকেই বেশ কিছু তরুণ ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, যারা বিএনপির আদর্শকে ধারণ করে, যারা ওনাদের নিজ আসনে কি ঘটছে সেটি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করছেন। তার অংশ হিসাবে যদি কোথাও অপপ্রচার থাকে, অপতথ্য থাকে, তাহলে ওনারা সেটা লোকালি ভেরিফাই করছেন, ভেরিফাই করে আমাদেরকে জানাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিএনপির ব্যাপারে অনেক অভিযোগ আসে যার ন্যূনতম সত্যতা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারপর যখন দল থেকে তদন্ত করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং অবহিত করাচ্ছে, ততক্ষণে 24 ঘন্টা পার হয়ে গেছে এবং 24 ঘন্টা অনেক মানুষ জানছে যে বিএনপি একটা অপরাধ করছে, কিন্তু বাস্তবতার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নাই। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনকেও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 47 আসন ফাঁকা রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রাতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। জোটের নেতারা আশাবাদী শেষ পর্যন্ত 11 দলের জোটে থাকবে ইসলামী আন্দোলন। এদিকে 11 দলের সমঝোতায় তারা থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে।
সকালে জামায়াতে ইসলামের অফিসে 10 দলের বৈঠকে কিছুটা পরিষ্কার ছিল রাতের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকছে না ইসলামী আন্দোলন। রাত 8টায় সংবাদ সম্মেলনে কথা থাকলেও ইসলামী আন্দোলনের জন্য 40 মিনিট অপেক্ষা করে 10 দল নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমির। ইসলামী আন্দোলন বাদেই করা হয় 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টন। নেতারা প্রতিশ্রুতি দেন 11 দলের হয়ে নির্বাচনে লড়বেন তারা। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যুদ্ধের সম্মেলন এখানে মিলন ঘটেছে, এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেনি। নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছি। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে, সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। এ সময় অতীতের মতো নির্বাচন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না মন্তব্য করে জামাতের আমির বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে এই জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার ও পরিবর্তন অর্জন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে ঘোষণা করেন 10 দলের 253 আসন। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি। ইসলামী আন্দোলনের মহাসচিব মুঠোফোনের চ্যানেল আইকে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জোট শুরু হয়েছিল তার বিচ্যুতি হয়েছে। যেহেতু আমরা সংবাদ সম্মেলনে যাই নাই, আমরা প্রেসিডিয়াম করব, এই জন্য আপনি যেটা সন্দেহ করছেন এই সন্দেহ ওড়াই দেওয়া যায় না। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। এই সমঝোতা টিকিয়ে রাখার জন্য, আদর্শ টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। 11 দলের আসন সমঝোতার বিষয়ে শুক্রবার বিকেল 3টায় সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। জোটে থাকছে কিনা তা পরিষ্কার করা হবে সংবাদ সম্মেলনে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। তারা 1.5 ঘণ্টা যমুনায় ছিলেন। সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সাক্ষাৎকার রাজনৈতিক নয়, শুধুই সৌজন্যমূলক। রাত 9টার দিকে যমুনা থেকে বের হন তারেক রহমান। ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সমঝোতা হওয়ায় আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। বৃহস্পতিবার ক্রিকেটারদের বয়কটের কারণে না হওয়া 2টি ম্যাচই হবে আজ। আগের সূচি অনুযায়ী ম্যাচগুলো একদিন করে পিছিয়ে যাবে। বিতর্কিত মন্তব্যের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া পরিচালক এম নাজমুল ইসলামের বিপক্ষে ডিসিপ্লিনারি কমিটি তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিসিবি পরিচালক এম নাজমুলের বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ডাকে বৃহস্পতিবার বিপিএলের 2টি ম্যাচই বয়কট করেন খেলোয়াড়রা। দাবি অনুযায়ী ক্ষমা ও পদত্যাগ না করলে মাঠে ফিরবেন না। ক্রিকেটারদের এমন ঘোষণায় বিপাকে পড়েন আয়োজক ও দর্শকরা। বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা। পরে যোগ দেন কোয়াবের সদস্যরাও। এম নাজমুলের ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি ও পদ থেকে অপসারণ প্রক্রিয়ায় বিসিবির আশ্বাসে মাঠে ফিরতে সম্মত হন ক্রিকেটাররা। পূর্বসূচি থেকে একদিন পিছিয়ে বিপিএলের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো চলবে কোয়ালিফাইংয়ের আগে বিরতির দিন পর্যন্ত। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। এদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি,
ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তা আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি। বিসিবির সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলা কোনো কিছুই ওনারা লাইটলি নেবেন না, সব কিছুই খুব গুরুত্ব সহকারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবেন। ক্রিকেটের ইন্টারেস্টে আবার মাঠে খেলা শুরু করছি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী তরুণ ইরফান সুলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের বিচার বিভাগ ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। নরওয়ে ভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়টি জানিয়েছে। ইরানের বিচার বিভাগ বলছে সুলতানির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর নিরাপত্তা সংক্রান্ত এবং এর সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩,৪২৮ জনে দাঁড়িয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা IHR এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের 7টি দেশের সেনারা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান তারা। এই দলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। এমন এক সময় এই সামরিক পদক্ষেপ যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়ার ইচ্ছা জোরালোভাবে ব্যক্ত করেছেন। ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছে শিগগিরই স্থল, বিমান ও নৌ সক্ষমতা বাড়িয়ে প্রাথমিক এই সেনা দলকে আবারও শক্তিশালী করা হবে। জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে সহ ইউরোপীয় মিত্ররা বলছে চলতি বছরের শেষ দিকে বড় ধরনের মহড়ায় প্রস্তুতি নিচ্ছে তারা। ভারত সীমান্তবর্তী রাজশাহীর বিচ্ছিন্ন জনপদ গোদাগাড়ির চর আশারিয়াদহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এমন উদ্যোগের সাধুবাদ জানানোর পাশাপাশি পদ্মা অধ্যুষিত চরাঞ্চলের জীবন ও জীবিকার টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। সীমানা পেরোলেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পদ্মা অধ্যুষিত ৩৫ কিলোমিটারের অধিক বিস্তৃত বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর গোদাগাড়ি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মাথা টাথা ঘুরছে, গা কতর ঘুরছে, ওষুধ পেয়েছি আর কম্বল পেয়েছি। ওরা যে কাজ করে সে কাজের ফল দেয় আল্লাহ। আপনারা দিয়েছেন ওষুধ, ওটাই ভালো জন্য এটা কমে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। ওষুধ পেয়েছি, খুব খুশি। তারা দিয়েছে, তারা দোয়া করলাম। আমরা চরাঞ্চলের মানুষ, আমাকে কম্বল দিল, ওষুধ দিল। হ্যাঁ, শীতের মধ্যে কম্বলটা দেওয়া হলো, খুব ভালো। আমার সর্দি কাশি হয়েছিল, আমি ওষুধ পেয়েছি। হ্যাঁ, খুশি হয়েছে, ও ডাক্তার দেখাইলাম। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, চরের মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে উদ্যোগ নেওয়ার জন্য এবং সুন্দরভাবে সেবা এবং শীত বস্ত্র বিতরণ করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আত্মমানবতার সেবায় নিবেদিত থাকার প্রত্যয় জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র।
যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে ফ্রি মেডিকেল সেবা এবং ফ্রিতে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এটা আসলে এই অঞ্চলের মানুষজন যারা রয়েছে তাদের জন্য অনেক উপকার হচ্ছে। শীতকালীন রোগে অনেক ভুগতেছে, আমরা মনে করি আমাদের পাশাপাশি যদি আরও কেউ এগিয়ে আসে এই চরবাসীর অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরাপদ অবকাঠামো নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন বিকাশ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনা। মোশাহিদ রনি, চ্যানেল আই, রাজশাহী। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সাফ নারী ফুটসালে ভারতকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনার জোড়া গোল। দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। দেশে অর্থের সরবরাহ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার নির্ধারণ করে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি বজায় রাখতে রংপুরে মুদ্রানীতি বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক আলী মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন, মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসির ও পরিচালক সদরুল হাসান। সে সময় রংপুরের বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা নতুন মুদ্রানীতি তৈরিতে সুপারিশ তুলে ধরেন। চট্টগ্রাম শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সমন্বয় সভা হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউসে সভায় নগরের ভৌগোলিক বাস্তবতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা ম্যাস ট্রানজিট প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও অন্যান্যরা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। চাকরির পাশাপাশি হাঁস পালন করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের মুজিবনগরের হাসান আল ফারুক নামের এক যুবক। তার 450 হাঁস থেকে এখন প্রতিদিন ডিম পাচ্ছেন 360টি। দৈনিক 4,500 টাকার ডিম বিক্রি করে খরচ বাদে লাভ হচ্ছে 12 থেকে 1500 টাকা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর গ্রামের হাসান আল ফারুক, তিনি তার পরিবারকে সচ্ছল রাখা ও পরিবারের বাড়তি ব্যয়ভার মেটাতে বাড়িতে গড়ে তুলেছেন খাকি ক্যাম্বেল হাঁসের খামার। পাশের ছোট্ট একটি জলাশয় লিজ নিয়ে সেখানে দিনের বেলায় হাঁসগুলো ছেড়ে রাখেন। যারা বেকার ভাই বোন আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, যারা মানে কম পুঁজিতে 2-3 লাখ বা 2 লাখ পুঁজিতে কোনো কিছু করতে চান, হাঁসের খামার অবশ্যই ভালো। নিজের ছোট একটু পুকুর থাকলে আসলে চাকরির পিছনে দৌড়ানো লাগবে না। প্রথমে এই খামার নিয়ে এলাকাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া থাকলেও এখন তার সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। হাঁসের ফার্মটা খুব ভালো হয়েছে এবং হাঁসগুলো খুব বড় হয়েছে, এখন ডিম দিচ্ছে, প্রতিদিনই 1 থেকে 1,500 টাকা ইনকাম করছে। ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই তাহলে এই ধরনের ফার্ম আমি করব। প্রাণী সম্পদ বিভাগ জানায় খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, টেকনিক্যাল সাপোর্ট, ভ্যাকসিনেশন বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে। ট্রেনিং, মোটিভেশন, এই কাজগুলো আমরা করে থাকি এবং তাদেরকে আমরা বলে থাকি যে আপনাদের হাঁসের যে কোনো সমস্যা হলে আপনার প্রাণী সম্পদে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। হাঁস পালন লাভজনক হওয়ায় বেকার যুবকদের চাকরির পিছিয়ে না ঘুরে হাঁস পালনের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান এই সফল উদ্যোক্তা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শীত এলেই রং বদলায় বরগুনার বেতাগাইর ছোপখালীর প্রকৃতি। নিস্তব্ধ জলাভূমিতে নেমে আসে দূর দেশের অগণিত পরিযায়ী পাখি। হাজার মাইল পাড়ি দিয়ে এখানে জড়ো হয় হাঁস, পানকৌড়ি, বালিহাঁস, চখাচখি ও ডাহুক সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি। তাদের কলরবে প্রাণবন্ত হয়ে ওঠে খালবিল জলাশয়।
বরগুনা সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে অথই জলরাশি আর মাঝখানে জেগে ওঠা একখণ্ড ভূমি ও সবুজ বন। বরগুনার বেতাগীর বিষখালীর নদীর মোহনায় ১০০ একর জায়গায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মনোমুগ্ধকর ঝোপখালি বা পাখির চর। খাদ্যের প্রাচুর্য, নিরিবিলি পরিবেশ আর প্রশান্ত নীল জল হাজারো পরিযায়ী পাখির শীতকালীন ঠিকানা, যেখানে বসতি গড়ে সাইবেরিয়া, মধ্য এশিয়া কিংবা হিমালয় অঞ্চল থেকে উড়ে আসা অসংখ্য পরিযায়ী পাখি। বরগুনা জেলায় বা দক্ষিণাঞ্চলের মধ্যে শুধুমাত্র এখানেই পাখি দেখা যায়। পাখিরা যখন ডানা মেলে তখন আসলে মনে হয় যে প্রকৃতি যে একটা সারা দুনিয়ার সৌন্দর্য, এখানে সেই সৌন্দর্য উপভোগ করা যায়। ভোরের আলোয় পাখির কলকাকলি, জলকেলি কিংবা উন্মুক্ত আকাশে উড়ন্ত পাখির সারি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। নানা জাতের পাখি এখানে সারা বছর দেখা যায়, কিন্তু সবচেয়ে মোস্ট অনারেবল সেটা হচ্ছে এই যে অতিথি পাখি। আমরা যখন এই নদীতে ট্রলার চালাই, হাজার হাজার পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। সচেতনতা এবং সংরক্ষণে কার্যকর উদ্যোগেই টিকে থাকবে এই প্রাকৃতিক সৌন্দর্য। বরগুনা জেলার পর্যটনের একটি বড় সম্ভাবনাময় এই পাখিগুলো। এই সব এলাকায় এক শ্রেণীর পাখি শিকার বেড়ে যাওয়ায় এখন এইগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। পর্যটকদের আকর্ষণীয় করে রাখার জন্য এবং পাখিদের অভয়াশ্রম বানানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ঝোপখালীকে পাখির নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে অবৈধ শিকার বন্ধ সহ জলাভূমির স্বাভাবিক পরিবেশ রক্ষার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনের আগে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ। নির্বাচন কমিশনকে ফ্যাক্ট চেক সেল খুলতে বিএনপির আহ্বান। 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। 11 দলীয় জোটে না থাকার ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ। শুধুই সৌজন্য সাক্ষাৎ বলছে প্রধান উপদেষ্টা কার্যালয় ও বিএনপি। পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতির পর বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সমঝোতা। আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। এবং রাজশাহীর চর আশারিয়াদহে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। সাধুবাদে জানিয়েছেন সুধীজনেরা। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।